Subscribe now. জাঙ্কুক স্বপ্ন দেখছে নাকি বাস্তবে বুঝতে পারছে না। ওর সামনে বেডের উপর বধূ সেজে বসে আছে তে। একদম বিয়ের দিন যেভাবে সেজেছিল আজও ঠিক ওইভাবে সেজে বসে আছে। জাঙ্কুক পুরো বাকরুদ্ধ হয়ে গেছে, নড়াচড়াও করতে যেন ভুলে গেছে। কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুকের অবস্থা দেখে তে মুচকি হেসে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে আমাকে বলো? তের মুখে তুমি সম্বোধন শুনে জাঙ্কুক আবারও শক খেল। জাঙ্কুক কোনো রকম ঢোক গিলে বলে উঠল, এইসব কি, তুমি এভাবে বসে যাচ্ছ কেন? তে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, বারে তুমিই তো বলেছিলে, এখন নিজেই বলে গেছো। তুমিও কি আমার মতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো নাকি? মানে আমি কখন বললাম? তিলে জাঙ্কুকে গলা জড়িয়ে ধরে বলল, কেন তুমি না বলেছিলে সুগা আর জিমিনের বিয়ের দিন আমি যেন আমাদের প্রতিটা বিবাহ বার্ষিকীতে একদম বিয়ের দিনের মতো বধূ সাজে? নিজেই বলে গেলে নাকি আজ যে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি তা ভুলে গেছো তুমি? জাঙ্কুকে হাত পা প্রচুর খাচ্ছে। ও যা ভাবছে তা কি সত্যি? সত্যি কি ওর প্রাণ পাখি সব স্মৃতি ফিরে পেয়েছে? ওর কি সব মনে পড়ে গেছে? আজ যে ওর বিবাহ বার্ষিকী সেটা তো ওর মনে আছে, কিন্তু তের কিছু মনে নেই দেখে ও কিছু বলেনি, যাতে ওর ব্রেনে কোনো রকম চাপ না পড়ে। কিন্তু আজকের দিনে যে ওর জীবনে এত বড় খুশি আসবে সেটা ভাবতে পারেনি ও। জাঙ্কুক কাঁপা কাঁপা হাতে তের মুখটা ধরে চল চোখে তাকিয়ে বলে উঠল, তার মানে তোমার সব মনে পড়ে গেছে? তুমি ঠিক হয়ে গেছো? চল চোখে মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বলল, রাজকুমার, আমার সব মনে পড়ে গেছে। আমার রাজকুমারকে আমার মনে পড়ে গেছে, সবকিছু মনে পড়ে গেছে আমার। জাঙ্কুকের যেন এখনো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। তের মুখে এতদিন পরে রাজকুমার শুনে জাঙ্কুক খুশিতে কান্না করে দিল। কান্না করতে করতে তের কপালের সাথে কপালটা গিয়ে বলতে লাগলো, আবার বলো না রাজকুমার। লিও কান্না করতে করতে বলে উঠল, রাজকুমার আবার বলো না, বারবার বলতে থাকো তুমি। রাজকুমার, আবার রাজকুমার, অনেক ভালোবাসি রাজকুমার তোমাকে, অনেক। জাঙ্কুক কান্না করতে করতে তেকে ধরে নিচে বসে পড়ল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, এটা কোনো স্বপ্ন না তো? আমার প্রাণ পাখিটা সত্যি সবকিছু মনে পড়ে গেছে তো? জাঙ্কুক আবারও তেকে জড়িয়ে ধরে বলে উঠল, আজকে আমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার প্রাণ পাখিটা সব মনে পড়ে গেছে। আমার আর কিছু চাই না। ভালোবাসি প্রাণ পাখি তোমায়, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি তোমাকে আমি। কিছুক্ষণ পর জাঙ্কুক একটু শক্ত হয়ে তেকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে ব্যালকনিতে এসে বসলো। তের গালে হাত বুলিয়ে বলে উঠল, এখন বলো তো কিভাবে তোমার সব মনে পড়লো? আসলে আগে থেকে মাঝে মধ্যে কিছু জিনিস আমার মনে পড়েছিল, কিন্তু আজকে যখন লিসার সাথে আমাদের বিয়ের ভিডিও দেখছিলাম তখন হঠাৎ আমার আবারও শুরু হয়ে যায় যন্ত্রণা মাথায়, আর এক এক করে সবকিছু আমার মনে পড়তে লাগলো। এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম, আর যখন জ্ঞান ফিরলো তখন আমার সবকিছু মনে পড়ে গেছে। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, 1 মিনিট, তোমার জ্ঞান হারিয়ে গিয়েছিল মানে? আর আমাকে কেউ জানায়নি কেন কিছু? আর যদি তোমার কিছু হয়ে যায়? জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগেই তে জাঙ্কুকের টুটের উপর আঙ্গুল ঠেকিয়ে বলে উঠল, এই সবকিছুতে এত হাইপার হয়ে যাও কেন তুমি? ওদের সবাইকে আমি মানা করেছিলাম, কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই তোমাকে কিছু বলতে মানা করেছি। আর সুগাকে বলেছিলাম যে তোমাকে একটু বেশি যেন অফিসে আটকিয়ে রাখে, যাতে আমি তোমার সারপ্রাইজ রেডি করতে পারি। জাঙ্কুক তের আঙ্গুলে চুমু খেয়ে হাতটা ধরে হাতের তালুতে চুমু খেয়ে বলল, দিস ইজ মাই বেস্ট সারপ্রাইজ এভার। তে মাথা নিচু করে লাজুক হাসলো। এতদিন পরে তেকে লাজুক হাসি দেখে জাঙ্কুক আবার মুগ্ধ হয়ে গেল। জাঙ্কুকে নেশা লাগানো চোখে
তাকিয়ে রইল তের দিকে। জাঙ্কুককে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তেরও কেমন ঘোর লেগে যাচ্ছে। দুজন দুজনের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জাঙ্কুক আস্তে করে তের নাকে বড় নখটা খুলে ধীরে ধীরে তের ঠোঁটের উপর দিয়ে নামিয়ে নিল। তে শিহরণে চোখ বন্ধ করে মুখটা হালকা উঁচু করে দিল। তে ঠোঁট জোড়া কাঁপছে, যা দেখে জাঙ্কুকের গলা শুকিয়ে আসছে। জাঙ্কুকের খুব ইচ্ছে করছে তেকে খুব আদর করতে, কিন্তু কোথাও একটা বাধা কাজ করছে। বারবার শুধু সেদিনের কথা মনে পড়ছে ওর। ওর ভয় লাগছে যদি আবারও তে সেদিনের মতো অসুস্থ হয়ে যায়। জাঙ্কুকে সাড়া না পেয়ে তে চোখ খুলে দেখলো জাঙ্কুক কেমন দিদার চোখে তাকিয়ে আছে। তে হয়তো ব্যাপারটা বুঝতে পারলো, তাই ও নিজে থেকেই জাঙ্কুককে আদর করতে লাগলো। তে ধীরে ধীরে জাঙ্কুকের শার্টের বোতাম খুলতে লাগলো। সবগুলো বোতাম খোলা শেষে শার্টটা সামনে থেকে দুই দিকে সরিয়ে দিল। তে মুখ নামিয়ে জাঙ্কুকের পেটে চুমু খেতে লাগলো। পেট থেকে চুমু খেতে খেতে উপরের দিকে উঠে বুকে আর গলায় চুমু খেলো। জাঙ্কুক সুখের আবেশে চোখ বন্ধ করে মুচকি হেসে তের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল। তে জাঙ্কুকের কানের কাছে চুমু খেয়ে ফিস ফিস করে বলল, ভালোবাসো আমাকে, অনেক ভালোবাসো, আদরে আদরে ভরিয়ে দাও আমাকে। কথাটা বলে জাঙ্কুককে ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে দিল তে। তের এমন আহ্বানে জাঙ্কুক আর নিজেকে আটকে রাখতে পারল না। এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে আরেক হাতে তের কানের নিচে দিয়ে তের ঠোঁটে ঢোক দিল। তেও জাঙ্কুকের চুল খামচে ধরে জাঙ্কুকের তালে তাল মেলাতে লাগলো। জাঙ্কুকে এতদিনের সব কষ্ট চুষে নিতে লাগলো তে। চুমু খেতে খেতে জাঙ্কুক তেকে কুলে তুলে নিল। রুমে এসে জাঙ্কুক তেকে ড্রেসিং টেবিলের সামনে নামিয়ে দিল। তেকে আয়নার দিকে ঘুরিয়ে প্রথমে তের মাথার ঘোমটা খুলল, তারপর ধীরে ধীরে তের সব গহনা খুলতে লাগলো। একটা একটা গয়না খুলছে আর সেই জায়গায় চুমু দিচ্ছে। তে মাথা নিচু করে জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে লাগলো। গয়না খোলা শেষে জাঙ্কুক তেকে নিজের দিকে ঘোরালো, আবারও ডুব দিল তের ঠোঁটে। চুমু খেতে খেতে তে জাঙ্কুকের শার্ট কাঁধ থেকে নিচে নামিয়ে খুলে ফেলে দিল। জাঙ্কুক তেকে আবারও কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। এতদিনে তৃষ্ণার্ত দুটি হৃদয় দুজন দুজনকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে লাগলো। পুরনো সব দুঃখ কষ্ট ভুলে পাড়ি দিল এক সুখের সাগরে, যেটা শুধু ভালোবাসা না, যেটা ভালোবাসার চেয়েও বেশি। সকাল 7টা। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জাঙ্কুক মুচকি এসে তের দিকে তাকিয়ে থেকে আঙ্গুলের উল্টোর পাশ দিয়ে তেকে আলতো করে গালের মধ্যে ফ্ল্যাট করতে লাগলো। একটু পরে তের ঘুম ভেঙে চোখ খুলে তাকালো। চোখ খুলে জাঙ্কুককে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তে জাঙ্কুকের গালে হাত রেখে মুচকি হেসে বলল, গুড মর্নিং হাজবেন্ড। জাঙ্কুক তের হাতের তালুতে চুমু খেয়ে বলল, গুড মর্নিং ওয়াইফ। কখন উঠেছো তুমি? ঘুমোলে তো উঠবো। তে ভ্রু কুঁচকে বলল, মানে মানে হলো গিয়ে আমি ঘুমোইনি, সারা রাত জেগেছিলাম। কেন? কারণ আমার ভয় হচ্ছিল যদি সবকিছু আবার স্বপ্ন হয়ে যায়, যদি চোখ খুলে দেখি সবকিছু আগের মতো হয়ে গেছে। সেই ভয়ে আমি চোখ বন্ধ করিনি, সারা রাত তোমাকে দেখে কাটিয়ে দিয়েছি। জাঙ্কুকের কথায় তের চোখে পানি চলে এলো। তে জাঙ্কুকের ঠোঁটে চুমু খেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আই এম সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? আমার বোকামির জন্য এতদিন ধরে আমার রাজকুমারটা এত কষ্ট পেয়েছে। আই এম সো সরি সোনা। জাঙ্কুক এবার সিরিয়াস হয়ে বলল, আমি রাতে তোমার থেকে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু এখন বলো সেদিন আসলে কি হয়েছিল তোমার সাথে, আর তোমার কোথায় গিয়েছিলে, আর তোমার এই অবস্থা কে করলো? কেউ কি তোমার সাথে কিছু করেছিল? বলো আমাকে। জাঙ্কুকের কথা শুনে তে মাথা নিচু করে ফেললো। জাঙ্কুক আবার বলল, কি হলো বলো,
দেখো একদম ভয় পেও না, যে এসব করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। আমার প্রাণ পাখিকে এত কষ্ট দেওয়ার ফল তাকে আমি দিয়েই ছাড়বো। বলো প্রাণ পাখি। এ চোখের পানি মুছে বলে উঠলো, হ্যাঁ বলবো আমি, আজ তোমাকে আমি সব বলবো। সেদিন তোমার সাথে কথা বলার 5 মিনিট পর আমার ফোনে একটা কল এলো। ফোনটা ছিল জেনি আপুর। ফ্র্যাঙ্কো ভ্রু কুঁচকে বলল, জেনি? জেনি মানে তোমার ওই সৎ বোনটা? হ্যাঁ। তারপর জেনি আপু আমাকে বলল, রবি নাকি স্কুলে কারোর সাথে মারামারি করে হাত ভেঙে ফেলেছে। বাবা এখন বাসায় নেই, তাই আমি যেন একটু ওখানে যাই। ও নাকি একা একা কিছুই সামলাতে পারছে না আর কিছুই বুঝছে না। জেনি আপু আমাকে আরো বললো যে আমি যেন বাবাকে বা আমাদের পরিবারের কাউকে যেন না বলি, শুধু শুধু সবাই টেনশনে পড়ে যাবে। একবার রবি ঠিক হয়ে গেলে পরে সবাইকে সবকিছু বলবে। আমাকে বাসার গাড়িও নিয়ে যেতে বারণ করেছিল, কারণ জেনি আপু বলেছিল ওখানকার রাস্তা নাকি ভালো না আর অনেক চিপা, গাড়ি যাবে না। আমিও বেশি কিছু না ভেবে জেনি আপুর কথাই রাজি হয়ে গেলাম। তাড়াতাড়ি করে জেনি আপু বলার ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়লাম। চলো আমরা সবাই 5 মাস আগে ফ্ল্যাশব্যাক দেখে আসি। জেনির বলা ঠিকানায় গিয়ে দেখলো জেনি একটা নির্জন জায়গার গলিতে এক সাইডে দাঁড়িয়ে আছে। ওর কাছে গিয়ে বলল, এটা কেমন জায়গা? এখানে তো কোনো হসপিটাল দেখা যাচ্ছে না। রবি কোথায় আপু? জেনি বলে উঠল, আরে আছে আছে, তুই আমার সাথে আয়, আমি তোকে নিয়ে যাচ্ছি। মাথা জাকিয়ে ওর সাথে যেতে লাগলো। এই ফাঁকে কখন যেন জেনি টেলিফোনটা নিয়ে নিয়েছে সেটাও টেরি পায়নি। অনেকক্ষণ হাঁটার পর একটা পুরনো গোডাউনের ভিতর নিয়ে গেল। সেটা দেখে তে বলে উঠল, এটা কেমন জায়গায় নিয়ে এলে আমাকে আপু? আর রবি কোথায়? রবি যেখানে থাকার কথা সেখানেই আছে, ও স্কুলে। মানে তুমি না বললে ও মারামারি করে হাত ভেঙে ফেলেছে? এসবের মানে কি আপু? তিনি হঠাৎ শয়তানের মতো হাসতে লাগলো। তের কিছুই বুঝতে পারছে না, তের কেমন জানি ভয় লাগছে। জেনি শয়তানি হেসে বলে উঠল, তুই না আসলে বোকাই রয়ে গেলি। আমি বললাম আর তুই চলে এলি, একবারও সত্য মিথ্যা জানার চেষ্টা করলি না। মানে এসব কি বলছো তুমি? আর আমাকে এভাবে মিথ্যে বলে ডেকে এনেছো কেন তুমি? মানে হচ্ছে প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য তোকে আমি ডেকে এনেছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমি তোমার কি ক্ষতি করেছি আপু? কি ক্ষতি করেছিস তাই না? নেকা সাজা হচ্ছে। তুই জানিস না তুই কি ক্ষতি করেছিস? তুই আমার জীবন নষ্ট করে দিয়েছিস। তোর স্বামীর সাথে মিলে আমার মাকে জেলে দিয়ে ফাঁসি দিয়েছিস, আমাকে অনাথ বানিয়ে দিয়েছিস, আবার বলছিস কিছু করিসনি। দেখো আপু, তোমার মা যে অন্যায় করেছে সে তার শাস্তি পেয়েছে। সে আমার মা দাদিকে খুন করেছে, আর একজন খুনের শাস্তি ফাঁসি হয়, এতে আমার কি দোষ? জেনি হঠাৎ এসে তের গালে থাপ্পড় মেরে দিল। তে থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে গেল। জেনি আবার তের চুলের মুঠি ধরে বলল, তোমার কি দোষ তাই না? দোষ তো সব তোরই। আমার মা যা করেছে উচিত করেছে, তোকেও সেদিন মেরে ফেলার উচিত ছিল। যদি সেদিন তোকে মেরে ফেলতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। তোর জন্য আমি আমার মাকে হারিয়েছি। মা যাবার পর থেকে আমার জীবনটা নরক হয়ে গেছে। তোর বাবা তো বাস আমাকে ভাত দিতে পারলেই বাঁচে। মা বেঁচে থাকতে আমি রাজ রানীর মতো থেকেছি, আর এখন আমাকে কাজের বউয়ের মতো বসার সব কাজ করতে হয়। এক এক টাকার জন্য আমাকে ফকিরের মতো বারবার তোর বাবার কাছে ভিক্ষা চাইতে হয়। এইসব কিছু তোর আর তোর বরের জন্য হয়েছে। আমার জীবন নরক বানিয়ে দিয়ে তোরা স্বর্গের সুখ অনুভব করবি, সুখে শান্তিতে সংসার করবি, তা তো আমি হতে দেব না। এবার কষ্ট ভোগ করার পালা তোদের। এই জাঙ্কুক তোকে অনেক ভালোবাসে তাই তো, তোর জন্য এসব করেছে। যদি তুই ওর জীবনে না থাকিস তখন ওর কি হবে? জেনির কথাটা শুনে তের ভয়ে বুক কেঁপে উঠল। তে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে কি করতে চাচ্ছ তুমি? আমার জীবন থেকে যেমন আমার মাকে কেড়ে নিয়েছিস তোরা, তেমনি এই জাঙ্কুকের জীবন থেকে আমি তোকে কেড়ে নিব। আর এই জাঙ্কুক সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করবে, যেমন আমাকে ভোগ করাচ্ছে। করতে হবে তোকে। আমার মাকে যেমন মেরেছিস তেমন তোকে মরতে হবে। তে আকুতি মিনতি করে বলল, প্লিজ আপু দয়া করে এমন করো না, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। জাঙ্কুক বাঁচবে না আমাকে ছাড়া, প্লিজ আপু আমাকে যেতে দাও প্লিজ। জেনি শয়তানি হাসি দিয়ে বলল, আমি তো এটাই চাই, তুই মরে যা,
আর তুই মরে গেলে জাংকুককে বেঁচে দেখে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে, তবেই আমার কলিজা শান্তি হবে। আমি তো সেদিন থেকেই তোকে মারার প্ল্যান করছি, যেদিন আমার মাকে ফাঁসি দিয়েছিস। আমি তো মনে মনে পণ করেছিলাম যে তোকে আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করব, কিন্তু আমি জানতাম জাংকুক থাকতে এটা কখনোই সম্ভব না। জাংকুক যেভাবে হোক তোকে বাঁচিয়ে ফেলবে, তাই আমি শুধু একটা সুযোগের সন্ধান ছিলাম, আর শেষমেশ সেটা আমি পেয়েও গেলাম। যেদিন রবির মুখে শুনলাম যে জাংকুক জিজু নাকি বিদেশে গেছে, সেদিন থেকে আমি প্ল্যানিং শুরু করলাম তোকে কখন আর কিভাবে মারা যায়। আর আজ সেই সুবর্ণ সুযোগ চলে এসেছে। তুই জানিস এই জায়গাটা না একদম নিরিবিলি, কোনো লোকজনও নেই। তুই সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ আসবে না। আর গোডাউনের পিছনে আছে নদী, তোকে মেরে এই নদীতেই ফেলে দেব, কাক পক্ষেও না টেরও পাবে না। তে জাংকুককে কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। তে কান্না করতে করতে জাংকুককে আরো বলল, আমি আমি অনেক কান্না করে কাকুকে মিনতি করেছিলাম, কিন্তু কিন্তু আমার কথা শুনলো না। একসময় আমি সুযোগ বুঝে জেনি আপুকে ধাক্কা দিয়ে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু যখন দরজার কাছাকাছি আসলাম তখন পেছন থেকে একটা রড দিয়ে আমার মাথায় বাড়ি মারলো। আমি মাথায় হাত দিয়ে ওখানেই লুটিয়ে পড়লাম। তারপর আর কিছুই মনে নেই আমার। হয়তো তারপরও আমাকে ওই নদীতে ফেলে দিয়েছিল। এতক্ষণে তের কথাগুলো শুনে জাংকুকের চোখ শক্ত হয়ে গেল, কপালের রগ ফুলে ফেটে যেতে চাচ্ছে, চোয়াল শক্ত হয়ে এলো। তে দুই হাতে জাংকুকের মুখটা ধরে কাঁদতে কাঁদতে বলল, জানো জ্ঞান হারানোর শেষ মুহূর্তে শুধু তোমার চেহারা চোখে ভাসছিল। আমার মনে হচ্ছিল যেন তোমাকে বুঝি আর কখনোই আমি দেখতে পাবো না, কখনোই না। জাংকুক থেকে নিজের বুকের ভিতর শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, আই এম সরি প্রাণ পাখি, আই এম সো সরি। আমার জন্য সব হয়েছে। আমি যদি তোমার কাছ থেকে দূরে না যেতাম তাহলে এই সব কিছুই হতো না। আই এম সো সরি, আই এম রিয়েলি সরি। আমি থাকতেও আমার কলিজাটাকে এত কিছু ভোগ করতে হলো। জাংকুকের মুখটা ধরে বলল, তোমার কোনো দোষ নেই এতে, প্লিজ নিজেকে দোষারোপ করিও না। আমারই ভুল ছিল। আমি সেদিন জেনির কথা বিশ্বাস করে ওইখানে না গেলে কিছুই হতো না। জাংকুকের চোয়াল শক্ত করে বলল, আমি ওকে ছাড়বো না প্রাণ পাখি, কিছুতেই না। ও আমার প্রাণ পাখিকে মেরে ফেলতে চেয়েছিল। ওকে আমি এমন ভয়ানক শাস্তি দিব যে ও যতবার জন্ম নেবে ততবারই ওর রুহু কেঁপে উঠবে, দুনিয়াতে আসার জন্য আফসোস করবে ও। দেখো তুমি কিন্তু কিছু বলতে পারবে না আমাকে, আমি কিন্তু কোনো কথাই শুনতে। জাংকুকের কথা শেষ হওয়ার আগেই তে বলে উঠল, কিছুই বলবো না আমি, তোমার যা খুশি তাই করো ওর সাথে। ও শুধু যদি আমাকে কষ্ট দিতে চাইতো তাহলে আমি ওকে ছেড়ে দিতাম, কিন্তু ও অনেক বড় ভুল করেছে। ও আমার রাজকুমারকে কষ্ট দিতে চেয়েছে, এতটা দিন আমার রাজকুমারটাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করিয়েছে, তাই আমি ওকে শাস্তি দিয়েই ছাড়বো। তুমি ওকে ভয়ঙ্কর শাস্তি দাও, খুবই ভয়ঙ্কর। দুপুর 12টা, রবি পাশে টিভি দেখছে, জেনি পাশে বসে আছে। তে ফিরে আসার পর থেকে ওর অনেক ভয় লাগছে, না জানি কখন তেজ স্মৃতি ফিরে আসে আর ও সবাইকে ওর কথা বলে দেয়। ওর ভাবনার মাঝে হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। রবি গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো তে, জাংকুক, সুগা আর বোগাম দাঁড়িয়ে আছে। রবি খুশি হয়ে বলে উঠল, আরে আপু, তোমরা সবাই কেমন আছো? জেনি হঠাৎ ওদের দেখে ভয়ে কাঁপতে লাগলো। ওরা এখানে কি করছে? রবিকে জড়িয়ে ধরে বলল, আমি ভালো আছি ভাই, তুই কেমন আছিস? রবি অবাক হয়ে বলল, আপু তোমার সব মনে পড়ে গেছে? হ্যাঁ ভাই, আমার সব মনে পড়ে গেছে। এর কথা শুনে জেনির এবার ভয়ে আত্মা শুকিয়ে আসছে। এই সব মনে পড়ে গেছে, তাহলে কি তে সবাইকে সবকিছু বলে দিয়েছে? এখন কি করব আমি? জাংকুকরা সবাই ভেতরে এসে দাঁড়ালো। জাংকুক জেনির দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, কি ব্যাপার মিস জেনি, এত ভয় পাচ্ছেন কেন? আপনার কি কোনো অপরাধ ধরা পড়ে গেছে নাকি? জেনি জোরপূর্বক হেসে বলল, কি বলছেন এসব? আমি আবার কি অপরাধ করেছি? এসে ঠাস করে জেনির গালে চড় মেরে বলল, কি করেছিস তুই তাই না? আমাকে মেরে ফেলতেছি, এখন বলছিস
তুই কিছু করিসনি, তুইও তোর মায়ের মতো নিষ্কৃষ্ট হয়েছিস। জাংকুক বুগামকে চোখের ইশারা দিয়ে রবিকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে বলল। বুগাম মাথা ঝাঁকিয়ে রবিকে নিয়ে গেল। জাংকুক জেনির মাথায় গান টেকিয়ে বলল, এইটা মনে হয় তোর সবকিছু ক্লিয়ার ভাবে মনে করিয়ে দিবে, তাই না? তখনই তের বাবা ভেতর থেকে বেরিয়ে এলো। জাংকুককে এইভাবে দেখে চমকে গিয়ে বলল, কি হয়েছে জাংকুক, তুমি এভাবে ওর মাথায় গান টেকিয়ে রেখেছো কেন? এক্ষুনি বুঝতে পারবেন বাবা, মিস জেনি এখনই সব বলবে, তাই না মিস জেনি? জেনি কান্না করতে করতে সব বলে দিল। সব শুনে তের বাবা জেনিকে একটা থাপ্পড় মেরে বলল, আমার আগেই বোঝা উচিত ছিল যে সাপের পেট থেকে সাপই হয়। আমার আগেই তোকে এখান থেকে বের করে দেওয়া উচিত ছিল। জাংকুক, তোমরা ওর সাথে যা খুশি তাই করো, আমি কিছুই বলবো না। জাংকুক জেনির মাথায় গান টেকিয়ে বলল, তো মিস জেনি চলুন যাওয়া যাক, আপনার সাথে তো আমার অনেক হিসাব নিকাশ বাদ আছে। জেনি হঠাৎ তের পা ধরে কান্না করতে করতে বলল, প্লিজ প্লিজ তে আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন কাজ করবো না, প্লিজ প্লিজ তে আমাকে এবারের মতো মাফ করে দে। তে জেনির কাছ থেকে পা ছাড়িয়ে এসে জাংকুকের দিকে তাকিয়ে বলল, নিয়ে যাও ওকে রাজকুমার, আমি আর এক মুহূর্ত ওকে সহ্য করতে পারছি না। জাংকুক জেনির চুলের মুঠি ধরে বলল, শুনলি না আমার প্রাণ পাখি কি বললো? তোকে ওর সহ্য হচ্ছে না, আর আমার প্রাণ পাখি যাকে সহ্য করবে না তাকে আমি কিভাবে সহ্য করবো বল? এখন চুপচাপ আমার সাথে চল, না হলে আজকেই তোর জীবনের শেষ দিন হবে। কথাটা বলে জাংকুক জেনিকে মাথায় গান টেকিয়ে জেনিকে ওদের সাথে নিয়ে গেল।